নমস্কার, আমি নন্দিনী। আপনারা দেখছেন নন্দিনী টিভি। দ্য কাশ্মীর ফাইলস এই সিনেমাটির সম্পূর্ণ কাহিনী আপনাদেরকে আমি সম্পূর্ণ বাংলায় আজ শোনাবো। তাহলে শুরু করছি। প্রথম দৃশ্যে দেখানো হচ্ছে কাশ্মীর 19 জানুয়ারি 1990। একটি রেডিওতে কমেন্ট্রি হচ্ছে ভারত পাকিস্তান খেলার। পাশে কয়েকটি বাচ্চা ক্রিকেট খেলছে এবং তার পাশে কয়েকটি লোক আগুন তাপাচ্ছে। এমন সময় সচিন একটি ছক্কা মারে এবং বাচ্চাটি সচিন সচিন বলে চেঁচিয়ে ওঠে। তখন আশেপাশে যে লোকগুলি খেলছিল তারা এসে বাচ্চাটিকে মারতে শুরু করে এবং সচিনের নামে বাজে কথা বলতে থাকে। এমন সময় ওই বাচ্চাটির আরেকটি বন্ধু বরফ ছিটিয়ে সেই লোকগুলোকে তাড়িয়ে ওই ছেলেটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চা দুটি শহরের মধ্য দিয়ে যখন পালিয়ে যাচ্ছে তখন দেখানো হচ্ছে যে আশেপাশে কারফিউ চলছে। তারা একটি গুলির আওয়াজ পেয়ে একটি বাঁশের বেড়ার পেছনে লুকিয়ে পড়ে। তখন দেখানো হয় সামনের একটি বাড়ি থেকে একটি বউ একটি বাচ্চা মেয়েকে সাথে করে ঘর থেকে বেরোচ্ছে। এমন সময় গুলি চলল। একটি পুলিশ দৌড়ে এসে বউটিকে এবং বাচ্চাটিকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলো বাড়ি থেকে বেরোনোর কি খুব দরকার ছিল। তখন বউটি জানায় যে মেয়ের জ্বর কমছে না, তাই তারা বাড়ির থেকে বেরিয়েছে। এমন সময় একটি গুলি চলে, ওই পুলিশটি মারা যায়। তখন দেখায় যে জেহাদির দল এসে রাইফেল ঠেকায় ওই মায়ের কপালের দিকে, বলে যে এই মেয়েটিকে সে তার ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে। তখন বউটি থুতু ফেলে। তখন লোকটি বউটিকে কপালে গুলি করে মেরে ফেলে এবং চিৎকার করতে করতে স্লোগান দিতে দিতে চলে যায়। লোকগুলি চলে গেলে বাচ্চা দুটো আবার পালাতে থাকে। এরপর দেখানো হয় একটি বাড়ি যেখানে একটি বউ তার ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য কৃষ্ণের গান গাইছে। তারপর তার বাবা আসে এবং দুজনে মিলে বাচ্চাটিকে খুব আদর করতে থাকে এবং টিভিতে দেখায় যে বাইরে সন্ত্রাসবাদীর হামলা চলছে। তখন সে খোঁজ করে তার বড় ছেলে কৃষ্ণা বাড়িতে এসছে কিনা। তখন সে তার পাশের বাড়ির লোকটিকে বলতে যায় যে তার ছেলে আব্দুল এসেছে কিনা। তখন লোকটি বলে যে না, সে তো কৃষ্ণার সাথে গেছে, মনে হয় তারা একসঙ্গেই আসবে। পাশের বাড়ির লোকটি তখন তাকে বলে যে দিনকাল ভালো নেই, আপনারা কিছুদিন বাইরের থেকে ঘুরে আসুন, ততদিন বাড়ির খেয়াল আমরা রাখব। তখন লোকটি রাজি হয় না এবং বলে যে কিছুদিনের ব্যাপার, কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখানো হয় পুরো শহর জ্বলছে, জেহাদিরা স্লোগান দিচ্ছে এবং পুরো শহরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে যাচ্ছে। তারপর দেখানো হয় অনুপম খেরকে সারা মুখে নীল রং মেখে ওম মন্ত্রর উচ্চারণ করছে। তখন তার পাশে যে থাকে সে বলে যে আজকের রিহার্সেল বাদ দিতে হবে। তখন অনুপম খের বলে যে সে এরকম জৌলুস অনেক দিন দেখেছে, দুদিন পরে এটা ঠিক হয়ে যাবে। তারপর তার বাড়ি থেকে ফোন আসে। এরপর তিনি স্কুটার নিয়ে বেরিয়ে যায়। যেই বাচ্চা দুটো রাস্তায় ঘুরছিল তাদের খোঁজ করতে। তাদের মধ্যে একজনের নাম কৃষ্ণা, যে তার নাতি হয়। এইরকম অবস্থায় খোঁজ করতে করতে সে তার নাতিকে এবং আব্দুল নামে আরেকটি বাচ্চাকে খুঁজে পায় এবং তারা স্কুটারে উঠে একসাথে রওনা দিতে থাকে এবং তারা দেখতে পায় সন্ত্রাসবাদীরা চারিদিক জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এরপর দেখানো হয় একটি অ্যাম্বুলেন্সে করে একদল সন্ত্রাসবাদী পুষ্করনাথ পণ্ডিতের বাড়িতে প্রবেশ করে। তখন তার ছেলের বউ শারদা তার বরকে বলে যে লুকিয়ে পড়তে। প্রথমে তার বর রাজি হয় না। তারপর তার বর ও দোতলায় গিয়ে চালের ড্রাম থেকে চাল বের করে সেখানে লুকিয়ে যায়। তারপর যখন সন্ত্রাসবাদীরা বাড়িতে প্রবেশ করে তখন পাশের বাড়ির লোকটি ইশারা করে বলে দেয় যে ছেলেটি ওপরের তলাতে চালের ড্রামে লুকিয়ে আছে। তখন সন্ত্রাসবাদীরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে, কিন্তু শারদা খুব কান্নাকাটি করে এবং পা ধরে বলে যে তিনি বাড়িতে নেই, তিনি সত্যি কথা বলছে, তিনি বাড়িতে নেই। এই বলে তারা সেই ঘরে চলে আসে যেখানে লোকটি লুকিয়েছিল। শারদা প্রচুর কান্নাকাটি করতে থাকে। এমন সময় পুষ্করনাথ পণ্ডিত তার ছোট নাতিকে নিয়ে ঘরে আসে। শারদা এবং পুষ্করনাথ পণ্ডিত অনেক কাকতি মিনতি করে যে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা শোনে না। সন্ত্রাসবাদী দলের যিনি প্রধান ছিলেন, যখন তিনি ঘরে আসেন তখন পুষ্করনাথ বলেন যে আমি তোমার টিচার, আমি তোমাকে পড়িয়েছি, কিন্তু সে কথাটার কোনো গুরুত্বই দেয় না এবং সেই চালের ড্রামটাতে
অসংখ্য গুলিবর্ষণ করে। তারপর দেখানো হয় সেখান থেকে রক্তের বন্যা বেয়ে চলে আসছে। তারপর সারদা অনেক কাকতি মিনতি করতে থাকে যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সেই সন্ত্রাসবাদী দলের প্রধান চাল মাখা রক্ত নিয়ে বলে যে আমি সবাইকে ছেড়ে দেব, তুমি যদি এটা খেয়ে নাও। তারপরের দৃশ্যে দেখানো হয় বর্তমান কাশ্মীর। দেখানো হয় একটি বাড়িতে মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রী দুজনে থাকে এবং তারা অপেক্ষায় আছে কেউ আসবে বলে। তারপর দেখানো হয় মিঠুন চক্রবর্তীর 3 জন বন্ধু আসেন। একজন হরিনারায়ণ সিং, যিনি একজন পুলিশ ছিলেন, একজন রিপোর্টার বিষ্ণুজি এবং ডক্টর রমেশ, এবং সকলে মিলে কেউ আসার প্রতীক্ষায় আছে এবং তারা ঠিক করে যে সে আসার পর তারা অতীত সম্পর্কে আর কোনো কথা বলবে না। তারপর কৃষ্ণা আসে। কৃষ্ণা হলো পুষ্করনাথের সেই ছোট্ট নাতি। পুষ্করনাথ মারা গিয়েছে এবং তার অস্থি নিয়ে কৃষ্ণা এখানে এসেছে। কৃষ্ণা তখন বলে যে কালকে তার কিছু লোকের সাথে দেখা করবার আছে এবং পরশুদিনের ফ্লাইটে সে দিল্লিতে চলে যাবে। দিল্লিতে তার খুব বড় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তখন সবাই কৃষ্ণাকে থেকে যেতে বলে যে কাশ্মীর দেখে যেতে। তখন কৃষ্ণা বলে যে সে শুধু এইবার তার বাবা মার কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটি দেখতে চায়। তখন বিষ্ণুজি কৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে সে কাশ্মীর সম্পর্কে কি জানে। তারপর দেখানো হয় 2016 দিল্লি প্রফেসর রাধিকা মেনন সকল স্টুডেন্টদের সামনে ভাষণ দিচ্ছে। তিনি বলছেন যে কাশ্মীর কখনোই ভারতের পার্ট ছিল না। বলা হয়েছিল যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে একটা ভোট করা হবে, কিন্তু সেই ভোট আর হয়নি। তিনি বলেন যে সবার যখন স্বাধীনতার অধিকার আছে তাহলে কাশ্মীরের কেন নেই? সকল পলিটিক্যাল পার্টিদের নিজেদের ফ্ল্যাগ ওঠানোর ক্ষমতা আছে, তাহলে কাশ্মীরিদের কেন নয়? তারা কেন স্বাধীনতার জন্য লড়াই করতে পারবেন না? তিনি বলেন যে পৃথিবীর কোনো দেশই কাশ্মীরকে ভারতের অঙ্গ হিসাবে মানে না। তাই যে কোনো বড় বড় পত্রিকায় দেখুক না কেন, যে কোনো খবরের চ্যানেল বা নিউজ পেপারই হোক না কেন, সেখানে কিন্তু কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করেই দেখা হয়। এই স্টুডেন্টদের মাঝখান থেকে তখন কৃষ্ণা উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বাটমাজার সম্পর্কে আপনার ধারণা কী? তখন তিনি কিছুই বলতে চান না। তখন কৃষ্ণা বলেন যে 1000 কাশ্মীরি পণ্ডিতদের ডাল লেকে ডুবিয়ে মারা হয়েছিল এই বাটমাজারে, সেই জায়গাটির নাম বাটমাজার। তখন প্রফেসর তাকে বলে যে সে ভবিষ্যতে বড় পলিটিশিয়ান হতে পারবে, এই বলে তাকে বসিয়ে দেয় এবং বলে যে তারা কাশ্মীরের মুক্তি চায়, তারা ফ্রি কাশ্মীর বলে স্লোগান দিতে থাকে। মিটিং শেষ হওয়ার পর কৃষ্ণা রাধিকা মেননের সাথে কথা বলতে আসে এবং তিনি রাধিকাকে জিজ্ঞাসা করেন যে সেই সময় কাশ্মীরে যে 4000 কাশ্মীরি পণ্ডিতদেরকে মেরে ফেলা হয়েছিল তার সম্বন্ধে তার কি বলার আছে। তখন রাধিকা বলেন যে 4000 নয়, অনেক কম লোক মারা গিয়েছিল। তখন কৃষ্ণা বলে যে না, 4000ই মারা গিয়েছিল, কিন্তু সেই সময় তারা সেই তথ্য প্রকাশ করেননি। কিন্তু রাধিকা মেনন এই যুক্তিগুলোকে মানতে চান না, তিনি এর বিপক্ষে কথা বলতে থাকেন। তারপর তিনি যখন শোনেন যে কৃষ্ণা একজন পণ্ডিত, তখন তিনি বুঝতে পারেন যে এই কারণেই সে এই রকম কথা বলছে। তখন রাধিকা মেনন কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করেন যে 30 বছর থেকে তারা যেটা জেনে আসছে সেটা আসলে সত্যিই নয়, তারা যেটা জেনে আসছে সেটা ভুল। কাশ্মীরের সত্যিটা অন্যরকম। সেখানে যখন বাচ্চারা নিজেদের অধিকার নিয়ে দাবি করে তখন তাদের টেরোরিস্ট বলে চালিয়ে দেওয়া হয়। তাই কৃষ্ণা যেন সেই রকম একটি বাচ্চার চিৎকার শুনে এবং সেই চিৎকার হওয়ার চেষ্টা করে, এই বলে রাধিকা চলে যায়। তারপর দেখানো হয় মিঠুন চক্রবর্তী অর্থাৎ ব্রহ্মার বাড়িতে ডাইনিং টেবিল, সেখানে সবাই খেতে বসেছে। মিঠুন চক্রবর্তীর স্ত্রী নানা রকম কাশ্মীরি ডিশ তৈরি করেছেন এবং সবাইকে সার্ভ করছেন এবং কৃষ্ণা প্রথমবার এই কাশ্মীরি খাবারগুলো প্রথমবার দেখছে। ব্রহ্মার স্ত্রী কৃষ্ণাকে বলে যে নাদ্রু কাশ্মীরের একটি প্রধান খাবার। বলা হয় যে নাদ্রু জানে না সে কাশ্মীরকেও জানে না। খাওয়ার টেবিলে কৃষ্ণাকে সবাই বলতে থাকে যে তার মা অর্থাৎ সারদার হাতের রান্না খুব ভালো ছিল এবং প্রত্যেক রবিবার তারা তাদের বাড়িতে যেতেন একমাত্র
তার মায়ের হাতের তৈরি খাবার খাওয়ার জন্য এবং বলেন যে তার মার হাতের খাবার এত ভালো না হলে হয়তো পুষ্করনাথের সঙ্গে তাদের সম্পর্কগুলোও এত ভালো হতো না। তারপর দেখানো হয় কাশ্মীর 1989 সাল। পুষ্করনাথ ব্রহ্মার কাছে এসেছে এই বলার জন্য যে সে তার ছেলের সিকিউরিটির ব্যবস্থা করতে পারবে কিনা। তিনি শুনতে পেয়েছেন যে তার ছেলে হিট লিস্টে আছে। তিনি পুলিশ স্টেশনে গিয়েছিলেন, কিন্তু পুলিশ স্টেশন থেকে বলছে কাকে কাকে সিকিউরিটি দিবে, এত সিকিউরিটি দিতে পারবে না। তখন ব্রহ্মা বলে যে সব ব্যবস্থা করে দেবে। তখন পুষ্করনাথ বলে যে আইএস লোকের সাথে বন্ধুত্ব এই জন্য খুব ভালো। তখন ব্রহ্মা পুষ্করনাথকে বলে চলো বাড়ি ছেড়ে দিয়ে আসছি। রাস্তায় যাওয়ার সময় তারা গাড়ি থেকে নামে সবজি কেনার সময় পুষ্করনাথ সবজি কিনে যখন 100 টাকার নোট দেয়, তখন সবজিওয়ালা যে নোটটি ফেরত দেয় সেটা একটি পাকিস্তানি নোট। পুষ্করনাথ বলে পাকিস্তানি নোট কেন ফেরত দিচ্ছ? তখন সবজিওয়ালা বলে যেই দেশে থাকবে সেই দেশের নোটই তো ফেরত পাবে। তখন ব্রহ্মা খুব রেগে যায় এবং সেই লোকটিকে বলে যে এটা একটাই দেশ এবং সেটা ভারতবর্ষ। এই বলে লোকটিকে জিপে তোলে এবং অ্যারেস্ট করতে বলে। তখন লোকটি চিল্লাতে থাকে যে এরপরের থেকে সমস্ত সবজি বন্ধ হয়ে যাবে, কোনো হিন্দুকে সবজি বিক্রি করা হবে না। তারপর দেখানো হয় আরেকটি দৃশ্য। ব্রহ্মা গাড়িতে করে যাচ্ছে এবং দেখে যে এক জায়গায় খুব গন্ডগোল হচ্ছে। সেই সময় একটি বাচ্চা ছেলে এসে স্লোগান দিতে থাকে কাশ্মীরি ভাষায় যে কাশ্মীরি পণ্ডিত এখান থেকে পালিয়ে যাও। তখন গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করাতে বলে যে রেশন দোকানে কাশ্মীরি পণ্ডিতদের রেশন দেওয়া হচ্ছে না, মুসলিম মহিলারা এসে সব রেশন আগে তুলে নিচ্ছে এবং হিন্দুদের কোনো রেশন দেওয়া হচ্ছে না। একটি মেয়ে বলতে থাকে যে সে গোল্ড মেডেলিস্ট, কিন্তু কোনো কলেজে তাকে ভর্তি নিচ্ছে না এবং তাদের জন্য কিছু করার জন্য সে খুব রিকোয়েস্ট করতে থাকে। এরপর দেখানো হয় পুষ্করনাথের বাড়ির বারান্দা, যেখানে পুষ্করনাথ এবং তার বন্ধুরা মিলে তাস খেলছে এবং আড্ডা দিচ্ছে। হরিনারায়ণজি বলেন যে খুব বড় একটা কিছু খারাপ হতে চলেছে। তখন পুষ্করনাথ বলে যে একে একে সবাইকে মেরে ফেলা হচ্ছে, এর থেকে বড় আর কি খারাপ হতে পারে। এবং সকলের তখন বক্তব্য যে কাশ্মীরি পণ্ডিতদের লিডারশিপকে নষ্ট করে দেওয়াটাই আতঙ্কবাদীদের প্রধান উদ্দেশ্য। বিষ্ণুজিকে তখন সবাই বলে যে আপনি যখন সব কিছু জানেন তাহলে কেন ছাপছেন না, কেন দেখাচ্ছেন না টিভিতে। তখন তিনি বলেন যে তার কাজ রেকর্ড করে পাঠিয়ে দেওয়া, দেখানো না দেখানো তাদের কাজ। তখন পুষ্করনাথ বলেন যে ভুল খবর দেখানোর থেকেও খারাপ কাজ হলো সত্যকে না দেখানো। পুষ্করনাথ তখন ব্রহ্মাকে রিকোয়েস্ট করে যে সিএম অথবা প্রাইম মিনিস্টারকে এই সম্বন্ধে কিছু বলার। তখন ব্রহ্মা বলেন যে তিনি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, কিন্তু প্রাইম মিনিস্টার বলেছেন যে তার কিছু করার নেই, কারণ সিএম তার বন্ধু, তাই সে খারাপ পেতে পারে। তখন পুষ্করনাথ বলেন যে এই পলিসি বহুদিন থেকে চলে আসছে, ফ্রেন্ডশিপ বিফোর নেশন। দিল্লির প্রধানমন্ত্রী কাশ্মীরিদের এমনভাবে ছেড়ে দিয়েছে যে কাশ্মীর কখনো ভারতের অংশ ছিলই না। এমন সময় খবর আসে যে হাইকোর্টের জাজকে উগ্রপন্থীরা এসে গুলি করে মেরে দিয়েছে এবং এই হত্যার দায় কাশ্মীরের JKLF নিয়েছে। এর পরের দৃশ্যে দেখানো হয় ব্রহ্মা এবং তার স্ত্রী একটি মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়েছে এবং বাস স্টপে তাকে দাঁড় করিয়ে দিয়ে তারা দুজন মর্নিং ওয়াকে যাচ্ছে এবং তার সামনে দুজন অফিসার দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়েটি অফিসারটিকে একটি গোলাপ ফুল দেয়। এমন সময় বাইকে করে আতঙ্কবাদী আসে এবং গুলি করে অফিসারটিকে মেরে ফেলে এবং আশেপাশে আরও যারা দাঁড়িয়েছিল সবাইকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখানো হয় বাইক থেকে JKLF এর লিডার বাট্টা নামে এবং ইন্ডিয়ান ফ্ল্যাগটি তুলে ছুঁড়ে দেয় এবং কাশ্মীরের ফ্ল্যাগটি সেই জায়গায় লাগিয়ে দেয়। ইন্ডিয়ান ফ্ল্যাগটি ব্রহ্মা হাতে নিয়ে নেয়। এরপর তারা বাইকে করে চলে যায়। তারপর দেখানো হয় ব্রহ্মদত্ত সিএম সাহেবের কাছে আসে এবং কাশ্মীরি পণ্ডিতদের কিছু করবার জন্য রিকোয়েস্ট করে। তখন সিএম তাকে বলে আপনি কিছু করছেন না কেন? তখন ব্রহ্মদত্ত বলে যে আমার প্রতিটা কাজ আপনাদের অফিস আটকে দেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। কাশ্মীরি পণ্ডিতদের খোলাখুলি হুমকি দেওয়া হচ্ছে কাশ্মীর থেকে চলে যাওয়ার জন্য। তখন সেখানকার সিএম বলেন যে এটা কাশ্মীর, এখানে তাদের কনস্টিটিউশন এবং তাদের নিয়ম এখান থেকে চলবে এবং ব্রহ্মদত্তকে বলেন যে তার মনে হয় যে ইন্ডিয়া স্পাই হয়ে সে এসেছে, সেই জন্য ব্রহ্মদত্তকে তিনি সাসপেন্ড করে দেন।
তখন দেখানো হয় সেই সিএমের সাথে দেখা করতে এসছেন একজন আতঙ্কবাদী। এরপর দেখানো হয় কৃষ্ণার কলেজ, যেখানে কৃষ্ণা গানের সুরে স্লোগান দিচ্ছিল। এমন সময় রাধিকা মেনন এসে তাকে ডাকে এবং ডেকে নিয়ে বলে যে সে এই কলেজের প্রেসিডেন্টের জন্য দাঁড়াতে চলেছে এবং তাকে জিততেই হবে, আর কোনো চয়েস নেই। সেই জন্য তাকে খুব ভালো করে চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। তখন কৃষ্ণা বলে যে সে তার সবথেকে ভালো এফোর্ট দেওয়ার চেষ্টা করছে। তখন রাধিকা বলেন যে সেটা নয়, তাকে আরও ভালো কিছু কাজ করতে হবে। এই কলেজের বেশিরভাগ স্টুডেন্ট কাশ্মীরি মুসলিম এবং তারা বেশিরভাগই কৃষ্ণাকে এখনও সন্দেহের নজরে দেখছে, কারণ কৃষ্ণা একজন পণ্ডিত, তাই তাকে আরও ভালো কিছু করতে হবে। তখন কৃষ্ণা বলে যে আর কতদিন এভাবে ডিভাইডেড থাকবে। তখন রাধিকা বলেন যে এর সলিউশন আছে, কিন্তু তাকে চুজ করতে হবে সে প্রবলেমের সাথে থাকবে না সলিউশনের সাথে থাকবে। তখন কৃষ্ণা বলে সে সলিউশনের সাথে থাকতে চায়। তখন রাধিকা বলেন যে ভগবানকে লোকে বিশ্বাস করে, কিন্তু তারা এটা তো বিশ্বাস করেন না যে ভগবান নিজে এসে তাদের কোনো প্রবলেমের সলিউশন করে দিয়ে যাবে। তারা এই আশাতে থাকে যে ভগবান একদিন নিশ্চয়ই তাদের জন্য কিছু করবে, সেই আশাতেই তারা বাঁচে। তাই ভগবান হলো আসলে সেই আশাটাই, সেই হোপটাই হলো ভগবান। তখন রাধিকা বলেন যে কৃষ্ণাকে ভগবান হতে হবে, তাদের মাসিয়া হতে হবে, তাদেরকে একটা হোপ দিতে হবে যে তার কাছে সলিউশন আছে। কিন্তু কৃষ্ণা বলে যে তার কাছে তো সত্যি কোনো সলিউশন নেই। কিন্তু রাধিকা তখন বলে সেটাই করতে হবে। তখন রাধিকা বলেন যে রাজনীতিকে সে যেন একটা গল্পের মতো দেখে, সেখানে একজন নায়ক থাকে, একজন ভিলেনও থাকে, তাহলে এখানে ভিলেন কে? তখন কৃষ্ণা বলে যে এখানে ভিলেন টেররিস্ট। তখন রাধিকা বলে যে কেন টেররিস্ট ভিলেন? কৃষ্ণা তখন বলে যে তারা গভর্নমেন্টের থেকে সেই সাহায্য পাচ্ছে না, তাই তারা টেররিস্ট হয়ে যাচ্ছে। তখন রাধিকা বলেন যে গভর্নমেন্টকেই ভিলেন বানাতে হবে, গভর্নমেন্টকে যদি ভিলেন বানানো যায় তাহলেই তার কাছে পাওয়ার আসবে, সে ভোটে জিততে পারবে, এবং এটাই পলিটিক্স। প্রকৃতপক্ষে তার কাছেই ক্ষমতা থাকে যে ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারে। রাধিকা আরও বলেন যে যার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে সেই একমাত্র পারবে দেশকে চালাতে, বাদবাকি আর কোনো কিছু সত্যি নয়। এরপর দেখানো হয় কৃষ্ণার বাড়ি। কৃষ্ণার বাড়িতে কৃষ্ণা বই পড়ছে, এমন সময় তার ঠাকুরদা অর্থাৎ পুষ্করনাথ বাড়িতে ঢোকে। তার হাতে আর্টিকেল 360 সরানোর জন্য প্ল্যাকার্ড। তখন কৃষ্ণা পুষ্করনাথের জন্য খুব চিন্তিত হয় এবং বলে যে সে চোখে দেখতে পায় না, তাহলে কেন ঘুরে বেড়াচ্ছে। তখন পুষ্করনাথ বলে যে 360 যতদিন না পর্যন্ত সরবে ততদিন পর্যন্ত তার কিচ্ছু হবে না। পুষ্করনাথ তখন আরও বলে যে কৃষ্ণা এখন অনেক কিছু লুকোনো শুরু করছে। সে জানতে পেরেছে যে পেপারে তার ছবি উঠেছে, যে এনইউতে সে প্রেসিডেন্টের জন্য দাঁড়িয়েছে এবং কৃষ্ণার বিরুদ্ধে দেশদ্রোহের কেস চলছে। পুষ্করনাথ তখন জানতে চায় এই ব্যাপারগুলো সত্যি কিনা। পুষ্করনাথ তখন কৃষ্ণাকে জিজ্ঞাসা করে যে সে তাদের বিরুদ্ধে সে লড়াই করছে। তখন কৃষ্ণা বলে কতদিন এই শত্রুতা চলবে, তাদেরকে তো ক্ষমাও করে দেওয়া যায়। তখন পুষ্করনাথ বলে তাদেরকে ক্ষমা করবে যারা তাদেরকে জেনোসাইড করেছে। তখন কৃষ্ণা বলে যে কোনো জেনোসাইড হয়নি, কাশ্মীরি পণ্ডিতরা তাদের জন্যই মরেছে। মাইনরিটিদের যদি এত দাবিয়ে রাখা হয় তাহলে তারা এরকম করবেই। তখন পুষ্করনাথ বলেন যে মাইনরিটি মুসলিমরা নয়, মাইনরিটি কাশ্মীরি পণ্ডিতরা, মাত্র 2% তারা, এবং তারা এই ভারতবর্ষে রিফিউজির মতন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা রিফিউজি নয়, তারা কাশ্মীরি পণ্ডিত ফ্রম কাশ্মীর, একমাত্র তাদের জন্যই আজকে তারা রিফিউজির মতন ঘুরে বেড়াচ্ছে। মুসলিমরা আসার আগে তারা 100% ছিল। মুসলিমরা এসে তাদেরকে অত্যাচার করেছে, তাদেরকে কনভার্ট করেছে এবং তাদের সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য করেছে। তিনি বলেন যে যেখানে শিব পার্বতী ঋষি কাশ্যপ ছিলেন সেই কাশ্মীর তাদের, যে শঙ্করাচার্য এখানে তপস্যা করেছিল সেই কাশ্মীর তাদের, যেখানে পঞ্চতন্ত্র লেখা হয়েছিল সেই কাশ্মীর তাদের ছিল। এবং কৃষ্ণাকে বলে সে জানেই কতটুকু কাশ্মীর সম্পর্কে। তখন কৃষ্ণা বলে সে সব কিছু জানে। এতই যখন কাশ্মীরি পণ্ডিতরা 100% ছিল তাহলে তারা কেন কনভার্ট হয়েছে? তখন পুষ্করনাথ বলে বন্দুকের গুলিতে, তলোয়ারের সামনে তারা কনভার্ট হয়ে গেছে। এবং তখন পুষ্করনাথ কৃষ্ণাকে পলিটিক্স করতে বারণ করে, বলে শুধু পড়াশোনায় করতে, কারণ পলিটিক্স করলে
শুধু বিনাশ হয়, তাছাড়া আর কিছু হয় না। তখন কৃষ্ণ বলে, সে কি তাহলে মরে যাওয়ার ভয়ে কাপুরুষ হয়ে থাকবে? এই কথা শুনে পুষ্করনাথ খুব ভয় পেয়ে যায় এবং বলতে থাকে তার খুব ঠান্ডা লাগছে এবং একটু অস্বাভাবিক আচরণ করতে থাকে। এরপর আবার দেখানো হয় ব্রহ্মদত্তের বাড়ি এবং বর্তমান কাশ্মীর। সেই সময় ব্রহ্মদত্তের স্ত্রীর কাছে একটি ভিডিও কলে তার মেয়ে দুর্গা কথা বলে। তিনি তখন সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে সবার সাথে পরিচয় করান এবং সবার শেষে কৃষ্ণার সাথে পরিচয় করান। কৃষ্ণার সাথে দুর্গা যখন কথা বলে তখন বলতে থাকে যে 1990 সালে তার প্যারেন্টসের যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপর থেকে তারা দিল্লিতে থাকে। কিন্তু দুর্গা অ্যাক্সিডেন্টের কথা শুনে খুব অবাক হয়ে যায়। তখন ফোনটা তার মার কাছে দিয়ে দেয় কৃষ্ণা এবং সে বলে যে তার মেয়ের সাথে পরে কথা বলবে এই বিষয়ে, বলে ফোনটা রেখে দেয়। এরপর কৃষ্ণা তাকে জিজ্ঞাসা করে যে অ্যাক্সিডেন্টের কথা শুনে সে কেন অবাক হয়ে গেল। তখন তিনি বলেন যে 1990 সালের পরের কোনো ঘটনা দুর্গা জানে না। এরপর কৃষ্ণা ম্যাডামকে জিজ্ঞাসা করেন যে তার প্যারেন্টসদের কোনো ছবি তার কাছে আছে কিনা। তখন তিনি বলেন যে প্রত্যেক মহাশিবরাত্রিতে পুষ্করনাথ শিব সাজতেন, এই বলে সে একটি ছবি দেখায়। তখন কৃষ্ণা জিজ্ঞাসা করে যে এর মধ্যে তার মা বাবা কোনটি। তখন তিনি তার মা শারদা, বাবা এবং তার ভাই শিবাকে দেখিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন যে পুষ্করনাথ কখনো কি এই সম্পর্কে বলেননি। কৃষ্ণা বলে যে না, তাকে কোনো সময় ছবি দেখায়নি, কারণ এক্সোডাসের সময় কোনো ছবি সে নিয়ে যেতে পারেনি। তখন একজন বলেন যে এক্সোডাসের সময় সবাই খালি হাতেই গেছে, কেউ কেউ এক পায়ে চপ্পল এবং এক পায়ে মোজা পরেও গেছে। তখন ব্রহ্মদত্ত বলেন যে 5 লাখ পণ্ডিতকে যখন এক জায়গা থেকে পালিয়ে যেতে হয় তখন সেটা এক্সোডাস নয়, সেটা জেনোসাইড। তখন কৃষ্ণা বলে যে কোনো জেনোসাইড হয়নি, এটা একটা ডার্টি পলিটিক্স। আর 5 লাখ পণ্ডিত যায়নি, গিয়েছিল 2 লাখ পণ্ডিত, এবং এদের মধ্যে দুর্ভাগ্যবশত যারা মারা গিয়েছিলেন তারা ইন্ডিয়ান আর্মির হাতে মারা গিয়েছিলেন, কাশ্মীরিরা কিন্তু তাদেরকে মারেননি। তখন ব্রহ্মদত্ত বলেন যে ফারুক মালিক বিট্টা একজন কাশ্মীরি টেররিস্ট, যিনি পুষ্করনাথের স্টুডেন্ট ছিলেন। কৃষ্ণা তখন বলেন যে হ্যাঁ, স্টুডেন্ট ছিলেন, কিন্তু এই স্টুডেন্টকে টেররিস্ট কে বানিয়েছেন? যখন কাশ্মীরি ছেলেদের গাড়ির সঙ্গে বেঁধে টেনে হিচড়ে নেওয়া হবে এবং তাদের ওপর রেপ চার্জেস লাগানো হয়, তখন সেই ছেলেরা টেররিস্ট হবে না তো অন্য কি হবে? তখন ব্রহ্মদত্ত বলেন নিপীড়িত কাশ্মীরি পণ্ডিতরাও ছিলেন, কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা কিন্তু কখনো কোনো বন্দুক বা তরোয়াল কিন্তু তুলে ধরেননি। কেন তারা তোলেন?